দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানি যখন হেরে যায় তখন জার্মান নারীদের ভাগ্যে কি ঘটেছিল জানেন? হিটলারের চালানো বর্বরতার প্রতিশোধ হিসেবে লক্ষ লক্ষ জার্মান নারীদের ভাগ্যে জুটেছিল চরম পরিণতি। কথায় আছে, পূর্বসূরীদের পাপের ফল পরবর্তী প্রজন্মকেও ভোগ করতে হয়। বন্ধুরা, আজ আমি কোনো সাধারণ গল্প আপনাদের শোনাতে আসিনি। আমি যা শোনাতে চলেছি সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া অসাধারণ এক সত্যি ঘটনা নির্ভর মুভি ইটারনাল উইন্টারের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে সোভিয়েত রেড আর্মির কাছে হিটলার যখন তার দখল করা একের পর এক অঞ্চল হারাচ্ছিলেন, তখন এসব অঞ্চলে সাধারণ বেসামরিক নাগরিকদের জন্য শুরু হয়েছিল আরেকটা যুদ্ধ, জীবনকে বাঁচিয়ে রাখার যুদ্ধ। সোভিয়েত ইউনিয়নের দখলকৃত এলাকা, বিশেষ করে হাঙ্গেরি ও যুগোস্লাভিয়ায় বসবাসরত জার্মানদের জোরপূর্বক সোভিয়েত লেবার ক্যাম্পে পাঠানো শুরু হয়েছিল। কতজন মানুষকে তখন এই মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কাজে নিয়োজিত করা হয়েছিল সেটা সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয় আনুমানিক 2 লক্ষ বেসামরিক নাগরিক সহ প্রায় 7 লক্ষ মানুষকে এই ক্যাম্পগুলোতে নির্বাসিত করা হয়, যাদের মধ্যে আনুমানিক 3 লক্ষ মানুষ সেসব লেবার ক্যাম্পের কষ্টের জীবন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। জোরপূর্বক শ্রমশিবিরে পাঠানোদের মধ্যে হাঙ্গেরিয়ানদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি এবং এদের বেশিরভাগই ছিল সাধারণ নারী। সোভিয়েত ইউনিয়নের দোনেস্কের একটা লেবার ক্যাম্পে পাঠানো কিছু নারীদের দুঃখ, কষ্ট এবং নিদারুণ যন্ত্রণার নির্মম বাস্তবতা নিয়ে তৈরি হয় এই ইটারনাল উইন্টার নামে মুভিটা। মুভিটি শুরু হয় সালের হাঙ্গেরির একটা পরিবারকে দেখানোর মাধ্যমে। এই পরিবারের মেয়ে ইরেন তার একমাত্র কন্যাকে নিয়ে তার বাবা মার সাথে বসবাস করেন। ইরেনের স্বামী যুদ্ধে গিয়ে আর ফিরে আসেননি। ইরেনের মেয়ের এই নিয়ে ক্ষোভের অন্ত নেই। জ্ঞান হওয়ার পর থেকে বাবাকে একেবারেই কাছে পায়নি ছোট্ট মেয়েটি। একদিন তারা রাতের ডিনারের সময় যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, তখন তার একটা অদ্ভুত কথায় ইরেন সহ সবাই একটু অপ্রস্তুত হয়ে যায়। ছোট্ট মেয়েটার কথা ছিল, ঈশ্বর তো ডাক শোনেন না আমাদের, তাহলে তাকে এত ডেকে লাভ কি? সৃষ্টিকর্তা তো আমার বাবাকে এখনো আমার কাছে ফিরিয়ে নিয়ে আসলো না। ছোট্ট হলেও তার কথার সন্তোষজনক জবাব সেদিন কেউ দিতে পারেনি। তাই হয়তো বাচ্চাটাকে চুপ করানোর জন্য ইরেন একটা চর মেরে বসে মেয়েকে। পরের দিন ইরেনদের বাড়িতে একটা চিঠি এসে পৌঁছায়। তবে বলা ভালো, এটাকে চিঠি না বলে একটা নোটিশ বলাই ভালো। নোটিশটা এসেছিল সোভিয়েত কর্তৃপক্ষের কাছ থেকে। হাঙ্গেরির এই অঞ্চলের প্রায় প্রতিটা বাসিন্দাই ছিল জার্মান বংশোদ্ভূত নাগরিক। এই সব অঞ্চলে ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল এবং হিটলারের পরাজয়ের মাধ্যমে পুরো অঞ্চল সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে চলে এসেছিল। সেই সময়টাতে সোভিয়েত শ্রম আইন অনুযায়ী সোভিয়েত ইউনিয়নে বিদেশিদের বাধ্যতামূলক শ্রমিক হিসেবে অংশ নেওয়ার একটা ব্যবস্থা প্রচলিত ছিল। অর্থাৎ সোভিয়েত নিয়ন্ত্রণাধীন অংশের নাগরিকদের সোভিয়েত মাইনগুলোতে কাজ করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু সুযোগ পেলে কে না ছাড়ে বলুন? এই আইন সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল মূলত সাধারণ জার্মানদের উপরে নির্যাতন চালানোর জন্য। যুদ্ধ জয়ের মাধ্যমে যে জার্মান ভূমি তারা দখলে নিয়েছিল, সেই অঞ্চলের নাগরিকদের স্ট্যালিন তার খনিগুলোতে কাজ করতে পাঠানোর জন্য একটা আইন জারি করেছিলেন। সেই আইনের বাস্তবায়নও শুরু হয়ে গিয়েছিল এবং তারই ধারাবাহিকতায় ইরেনদের কাছেও এরকমই একটা নোটিশ এসে পৌঁছেছিল। যেহেতু ইরেনের বাড়িতে কর্মক্ষম মানুষ বলতে একমাত্র সেই ছিল, তাই ইরেনকেই শ্রমিক হিসেবে নির্বাচিত করা হয়। কিন্তু এই শ্রম শিবিরগুলোর পরিবেশ এবং সেখানকার ভয়াবহতার কথা কারোরই অজানা ছিল না। কিন্তু এর বিপক্ষে এইসব বাসিন্দাদের মূলত কিছুই করার ছিল না। পরের দিন গ্রামের অন্যান্য অনেক নারীদের সাথে ইরেনকেও বেরিয়ে পড়তে হয়েছিল সোভিয়েত শ্রম শিবিরের উদ্দেশ্যে। কিন্তু ইরেন জানত তার ভাগ্য অনিশ্চিত। সে তার ছোট্ট মেয়েটার কাছে ফিরে আসতে পারবে কিনা, তার এই বৃদ্ধ মা বাবার দেখা সে আবার কোনোদিন পাবে কিনা। তবে রওনা হওয়ার সময় সে তার মেয়েকে একটা কথা দিয়ে এসেছিল যে ইরেন তার কাছে একদিন নিশ্চয়ই ফিরে আসবে। ইরেনদের যাত্রা শুরুর কিছুক্ষণ পরে নারীদের দলটা একটা ট্রেনের কাছে এসে পৌঁছায়। আসার পথে ইরেনের অ্যানা নামে একটা মেয়ের সাথে পরিচয় হয়। এই অ্যানা মেয়েটা কথা বলতে পারে না, কিন্তু তারপরেও তাকে লেবার ক্যাম্পে যাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছিল। ট্রেনে ওঠার সময় সবাই চারদিকে থমথমে পরিবেশ দেখে চিন্তিত হয়ে পড়ে। তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে ব্যাপারে কিছুই জানতো না এরা। শুধু জানতো খনিতে কাজ করতে হবে তাদের, তাই তাদের লেবার ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই অবস্থা ছিল প্রচণ্ড স্নায়ু চাপের।
এই আতঙ্কের মধ্যেই তাই দুজন লোক ট্রেন থেকে নেমে একসময় পালানোর চেষ্টা করে, কিন্তু সোভিয়েত সেনারা তাদের সাথে সাথে গুলি করে সেখানেই মেরে ফেলে। এর মাধ্যমে মূলত তারা একটা মেসেজ দিচ্ছিল অন্যদের যে পালানোর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এরপর সবাই ট্রেনে ওঠার পরে ছেড়ে দেয় ট্রেনটা, শুরু হয় যাত্রা। কিছুক্ষণ পরে এদের মধ্যে এক মহিলা জানতে চায় তাদের মধ্যে সোয়াবিয়ান কারা রয়েছে। মহিলার কথায় দু একজন ছাড়া প্রায় সবাই হাত তোলে। এই সোয়াবিয়ান হচ্ছে জার্মানির দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটা জাতিগোষ্ঠী। এরাই 1941 সালের দিকে হাঙ্গেরিতে এসে বসবাস করেছিল। যেহেতু এরা সবাই সোয়াবিয়ান জাতিগোষ্ঠীর লোক ছিল, তাই জার্মান রক্ত শরীরে থাকায় স্বাভাবিকভাবেই নির্বাচিত করা হয়েছিল তাদের। তো সারাদিন ধরে চলার পরে একসময় ট্রেনের মধ্যেই রাত নেমে আসে। সেই ছোট্ট কামরাতেই গুটিসুটি মেরে রাতটা পার করে দেয় ইরেন সহ অন্যরা। পরের দিন সকাল হয়ে আসার সাথে সাথে ইরেন ট্রেনের একটা ফাটল দিয়ে দেখতে পায় এখানকার ভূপ্রকৃতি এখন আগের থেকে ভীষণ চেঞ্জ হয়ে গিয়েছে। চারিদিকে শুধু সাদা তুষারের চাদর ঢাকা। ইরেন বুঝতে পারে ট্রেনটা কমেই সোভিয়েত ইউনিয়নের শীত প্রধান অঞ্চলের দিকে প্রবেশ করছে। একই সাথে সাথে দেখা যায় কামরার সকলেই শীতে একেবারে কুঁকড়ে যাচ্ছে। অনেকেই কিছু সময়ের মধ্যেই ঠান্ডার প্রভাবে অসুস্থ হয়ে পড়েছে। আর এসবের মধ্য দিয়েই সেদিন রাত্রে ট্রেনটা তার গন্তব্যে এসে পৌঁছায়। এটা ছিল দোনেৎস্কের একটা কয়লা খনি সংলগ্ন শ্রম শিবির। ট্রেনটা থামলে সবাইকে নামিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। তবে এ সময় ইরেন খেয়াল করে একজন তাদের সাথে অসুস্থতার কারণে ট্রেন থেকে নামতে পারেনি। আর এই বিষয়টা সে এক রেড আর্মির দৃষ্টিও আকর্ষণ করে। কিন্তু ইরেনকে এবার তার রোষানলে পড়তে হয়। সেই অসুস্থ মহিলাকে ট্রেনের মধ্যে রেখেই এক গার্ড দরজা আটকে দেয়। এর মাধ্যমে বোঝা যাচ্ছিল এইসব মানুষদের মূল্য একেবারেই নেই এই সোভিয়েত রেড আর্মিদের কাছে। এর কিছুক্ষণ পরে সবাইকে ক্যাম্পের মধ্যে ডেকে নেওয়া হয়, কিন্তু ঢোকার সময় ট্রলি ভর্তি লাশ দেখে সব মেয়েদের মুখটা একেবারে শুকিয়ে যায়। এই হতভাগ্য মানুষগুলো তাদের আগে খনিতে কাজ করার জন্য এখানে এসেছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং রোগে ভোগে মৃত্যু হয়েছে এদের। এই ক্যাম্পের জীবন হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়াবহতার চেয়ে কোনো অংশে কম ছিল না। নারীদের ভেতরে নিয়ে নগ্ন করে এরপর একে একে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তারপর তাদের গোসল করানো হয়। সেদিন রাত্রে শ্রমিকদের জন্য নির্মাণ করা একটা ঘরে শোবার ব্যবস্থা করা হয় ইরেনদের। পরের দিন সকালে সবাইকে খোলা একটা চত্বরে জড়ো করা হয়। এরপর ক্যাম্পের কমান্ডার সকলের উদ্দেশ্যে একটা ছোট্ট ভাষণ দেন। তার বক্তব্যে উঠে আসে তাদের এখানে নিয়ে আসার আসল কারণটা এবং এই ক্যাম্পে তাদের কাজটা কি সে বিষয়েও একটা ব্রিফিং দেওয়া হয় তাদের। তারা কি করতে পারবে আর কি পারবে না সেই বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। যদিও মুভির কাহিনী গড়ানোর সাথে সাথে এগুলো আমরা দেখতে পাবো, তবে এখানে তাদের নিয়ে আসার যে কারণটা বলা হয় সেটা ছিল সোভিয়েত নেতা স্টালিনের একটা অতি অমানবিক সিদ্ধান্ত। আবার হয়তো অনেকেই বলবেন এটা ঠিকই ছিল। জার্মানরা যখন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে তখন তারা সীমাহীন অত্যাচার চালিয়েছিল সোভিয়েত নাগরিকদের উপরে। মূলত তারই প্রতিশোধ হিসেবে এই জার্মানদেরকে বাধ্যতামূলক শ্রমিক হিসেবে নিয়োজিত করা হয়েছিল এইসব ক্যাম্পগুলোতে। ঘোষণা শেষ করে সামান্য খাবার দেওয়ার পরে নারীদের দলটাকে ক্যাম্প থেকে বেশ খানিকটা দূরের একটা কয়লা খনিতে নিয়ে যাওয়া হয়। খনিতে প্রবেশ করার পর একটা নরক যেন হঠাৎই তাদের সামনে এসে হাজির হয়। কারণ একজন মহিলার পক্ষে খনির কয়লা সংগ্রহের কাজ করা চারটিখানি কথা ছিল না। সেখানে পৌঁছানোর পর তিয়ার নামে এক লোক সবাইকে একটা লাইনে দাঁড় করিয়ে কাকে কোথায় কাজ করতে হবে সেটার একটা নির্দেশনা বলে দেয়। এখানে যারা কাজ করত তাদের প্রতিদিনের রুটিন কাজ ছিল মাথা পিছু একটা ওয়াগান ভর্তি করা। যতক্ষণ না এটা শেষ হতো ততক্ষণ তার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এছাড়া ব্যর্থ হলে রাতের খাবার দেওয়া হতো না তাদের। ইরেনের সাথে যার পরিচয় হয়েছিল মানে সেই অ্যানার দায়িত্ব পড়ে 12 নম্বর বাংকারে এবং ইরেনের কাজ নির্ধারিত হয় 3 নম্বর একটা বাংকারে। কিন্তু এখানে আসার পথে অ্যানার প্রতি খুবই মমতাময়ী হয়ে উঠেছিলেন ইরেন। হতে পারে মেয়েটাকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে গিয়েছিল, তাই ইরেন সব সময় অ্যানার খেয়াল রাখত। মেয়েটা কথা বলতে না পারায় সে সব সময় তার প্রতি সহযোগিতা বা সহমর্মিতার হাত বাড়িয়ে দিত। সেদিন ইরেন যখন দেখল তাদের আলাদা আলাদা জায়গায় কাজ নির্ধারণ করা হয়েছে তখন সে সেবাস্তিয়ানের কাছে অনুরোধ করে তাদের জন্য একই বাংকারে কাজ করতে দেওয়া হয়। শেষ পর্যন্ত তার অনুরোধে অ্যানা এবং ইরেন একই বাংকারে কাজ করতে শুরু করে। কিন্তু কয়লা লোড করা খুবই পরিশ্রমের একটা কাজ ছিল।
সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরে ওরা যখন ওয়াগন দুটো ভরতে সক্ষম হয় তখন রাত নেমে এসেছে। ইরেন খেয়াল করে ওরা দুজন ছাড়া অন্যরা সবাই ক্যাম্পে চলে গিয়েছে। প্রচণ্ড ঠান্ডা বাতাসের মধ্য দিয়ে তুষারাবৃত পথ পাড়ি দিয়ে ওরা যখন ক্যাম্পে এসে পৌঁছায় তখন রাত্রের খাবার শেষ হয়ে গিয়েছে। তাই সেদিন না খেয়েই শুয়ে পড়তে হয় দুজনকে। পরের দিন আবার শুরু হয় হাড় ভাঙা খাটুনির কাজ। কিন্তু আগের রাতে না খাবার পাওয়ার কারণে শরীর বেশ দুর্বল হয়ে পড়েছিল ওদের। তাই এদিনও ফিরতে দেরি হয়, রাতের খাবার থেকে আবারও বঞ্চিত হতে হয়। সেদিন খনিতে কাজ করার সময় ইরেন একটা বিষয় খেয়াল করেছিল। এই খনিতে একটা নেতাগোছের লোক যার নাম রোজমন্ড, সেই লোককে সে সেবাস্তিয়ানের সাথে কথা বলতে দেখেছিল। এই রোজমন্ড তার কাছে থাকা সিগারেটের বিনিময়ে ফ্যাবিয়ান নামে একজনের কাছ থেকে বেশ কিছু খাবারও জোগাড় করেছিল। যাই হোক, এই বিষয়টা আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে দেখতে পাবো। প্রথম দুদিনের মতো তৃতীয় দিনেও তাদের আবারও দেরি করে ফিরতে হয় এবং যথারীতি এদিনও খাবার শেষ হয়ে যাওয়ায় ক্ষুধার্তই থাকতে হয় ওদের। কিন্তু এবার অ্যানার উপরে ইরেনকে রেগে যেতে দেখা যায়, কারণ তাকে সাহায্য করার জন্যই ইরেনের দেরি হচ্ছিল। ফলে অ্যানার সাথে সাথে তাকেও অভুক্ত থাকতে হচ্ছিল। তাই ইরেন তাকে বলে, তোমার জন্য আমি আর ক্ষুধার্ত থাকতে পারবো না। তার কথায় দুঃখী চেহারা অ্যানা তাকে জানায় তার জন্য ইরেনকে আর অপেক্ষা করতে হবে না। এর পরের দিন ইরেন অ্যানাকে খনিতে রেখেই চলে আসে ক্যাম্পে এবং তার রাতের খাবার খেতে পারে। সেদিন সবাই যখন শুয়ে পড়েছে তখন অ্যানাকে ভেতরে ঢুকতে দেখা যায়, কিন্তু প্রচণ্ড ক্লান্তিতে মেঝেতে পড়ে যায় মেয়েটা। ইরেন এটা লক্ষ্য করে তার দিকে এগিয়ে যায় এবং একটা খাবার পাত্র তার দিকে এগিয়ে ধরে সে। আসলে সে গতকাল রাগ করলেও আজ একটু কৌশল খাটিয়ে আগে এসে তার সাথে সাথে অ্যানার খাবারটাও নিয়ে এসেছিল। যা হোক, পরের দিন খনিতে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা যে চেম্বারে কাজ করছিল সেখানে দাঁড়ানোর কোনো উপায় ছিল না। বসে বসে কাজ করার কারণে দ্রুত ওরা কয়লা ভর্তি করতে ব্যর্থ হচ্ছিল। কিন্তু সেদিন ফ্যাবিয়ান যখন বলে এখন থেকে ওরা ৩ নং চেম্বারে কাজ করবে, তখন বেশ খুশি হয়ে ওঠে দুজন। এই ৩ নম্বর চেম্বারটা ছিল আগেরটা থেকে অনেক উঁচু এবং খুব সহজেই তারা দাঁড়িয়েই কাজ করতে পারছিল এবং কয়লা সংগ্রহ করে ওয়াগন ভর্তি করতে পারছিল। সেদিন কাজ শেষ করে দুজনে অন্যদের সাথে রাত হওয়ার আগেই ক্যাম্পে ফিরে আসতে পারে। ওয়াশরুমে পৌঁছে ইরেন দেখতে পায় তার বিছানার উপরে একটা কাঁটা চামচ রাখা রয়েছে। সে বুঝতে পারে তারা রাতের খাবারে যে স্যুপটা খায় সেটা এতদিন চুমুক দিয়ে খেতে হতো, কিন্তু কেউ একজন এটা ইরেনের জন্য রেখেছে যাতে খাবারটা সহজভাবে সে খেতে পারে। বিষয়টা খেয়াল করে ইরেনের চোখে মুখে একটা খুশির ঝলক দেখা যায়। সে গতকাল একটা বিষয় খেয়াল করেছিল, সেই রোজমন্ড লোকটা তাকে খেয়াল করছিল। হয়তো সেই ইরেনকে এবার পছন্দ করতে শুরু করেছে এবং সে কারণে ইরেন ভালো থাকুক সেটাও রোজমন্ড চাইছিল। খনিতে আজ যেটা ঘটলো সেটার জন্য হয়তো রোজমন্ডও দায়ী। এসব ভাবতে ভাবতেই রাতের খাবার খেয়ে যখন ডাইনিংয়ে এসে পৌঁছায় তখন সেখানে রোজমন্ডকে দেখতে পায় না ইরেন। তো পরের দিন খনিতে কাজ করার সময় আর একটা বিষয় খেয়াল করে ইরেন। সে খেয়াল করে অ্যানাকে ভীষণ অসুস্থ দেখাচ্ছে। গায়ে হাত দিয়ে সে বুঝতে পারে মেয়েটার ভীষণ জ্বর এসেছে। এটা নিয়ে সে এবার ফ্যাবিয়ানের সাথে কথা বলে। যেহেতু ছেলেটা এখানকার কমান্ডে রয়েছে তাই সে তার কাছে অ্যানার জন্য ছুটি চায়, কিন্তু ফ্যাবিয়ান কোনোভাবেই তাকে ছুটি দিতে চায় না। কিন্তু ইরেন যখন বলে এটা ছোঁয়াচে রোগ হতে পারে তখন মনটা নরম হয়ে যায় তার। সেদিন অসুস্থ অ্যানাকে নিয়ে ক্যাম্পে ফিরে আসে ইরেন, কিন্তু ক্যাম্পে পৌঁছানোর পর তাদের এক সহকর্মী ইভা বিষয়টা খেয়াল করে এবং অ্যানাকে নিয়ে ক্যাম্পের হাসপাতালে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে কোনো জায়গা না থাকায় নার্স জানায় ট্রানজিটে হয়তো সিট থাকতে পারে। এরপর নার্সের কথা মতোই ওরা ট্রানজিট নামের একটা জায়গায় এসে পৌঁছায়, কিন্তু এই জায়গাটা ছিল একেবারে পৃথিবীর নরকের মতো। ইরেন খেয়াল করে মাটিতে গাদাগাদি করে রাখা হয়েছে রোগীদের, কে মৃত কে জীবিত সেটা আলাদা করা ভীষণ কঠিন একটা কাজ। আর এখানকার পরিবেশ ভয়ানক রকমের খারাপ। মূলত যারা মারা যেতে চলেছে তাদেরকে এই অবস্থায় রাখার নির্দেশনা দিয়েছিল ক্যাম্প কর্তৃপক্ষ। খাবারহীন এবং চিকিৎসা না করে লোকগুলোকে মৃত্যুর জন্য ফেলে রাখা হয়েছিল এই ট্রানজিটে। এসব দেখে ইরেনের আর সহ্য হয় না, তাই অ্যানাকে সে তার নিজের রুমে নিয়ে আসে। সেখানে ইভা তাকে পরিষ্কার করে। দেখা যায় অ্যানার হাতে ফোসকা মতো কিছু একটা পড়েছে। ইরেন এটা দেখে জানায় অ্যানার টাইফাস হয়েছে। এই টাইফাস এমন এক ধরনের রোগ যেটা বিশেষ এক ধরনের পোকার কামড়ে হয়। তো পরের দিন সবাই কাজে চলে গেলেও
অসুস্থ অ্যানা এবং ইরেন কাজে গিয়েছিল না, আর এটা একসময় এক সৈনিক দেখে ফেলেছিল। সে তাদের কাজে যাওয়ার জন্য জোর করে। ইরেন তাকে নানাভাবে অ্যানার বিষয়ে বললেও কোনো ছাড় দেয়া হয় না তাদের, তাই বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়েই খনিতে যেতে হয় ওদের। তবে সেখানে কাজ করার মতো কোনো অবস্থাই ছিল না অ্যানা, তাই অ্যানার জন্য ওষুধের ব্যবস্থা করতে ইরেন একসময় ফ্যাবিয়ানের কাছে আর্জি জানায়। তার কথা শুনে ফ্যাবিয়ান বলে ওষুধের অনেক দাম এখানে। এরপর ফ্যাবিয়ান এক কৃষককে নিয়ে তার কাছে ফিরে আসে। লোকটা জানায় যদি এখানে কেউ ওষুধের জোগাড় করতে পারে তবে এই লোকটাই পারবে, কিন্তু এর জন্য তাকে প্রচুর টাকা দিতে হবে। কিন্তু ইরেনের কাছে যেহেতু কোনো টাকা ছিল না, তাই সে তার হাতের ঘড়িটা তাকে দিয়ে দিতে বাধ্য হয়। তবে ঘড়িটা দেওয়ার সময় ইরেন তাকে বিশেষভাবে সতর্ক করে দেয় সে যেন খুব দ্রুত ওষুধটা তাকে এনে দেয়। কিন্তু সেদিন সন্ধ্যা হয়ে আসলেও ওষুধ নিয়ে আর সেই কৃষক ফিরে আসেনি। তাই একসময় বাধ্য হয়ে গার্ডদের তাড়ায় আবার ক্যাম্পের দিকে রওনা দেয় ওরা। পথে সে কিছুটা থামতে অনুরোধ করে গার্ডকে, তবে অনেকক্ষণ অপেক্ষার পরেও সেই লোকটার কোনো টিকিটও দেখা পায় না সে। এক পর্যায়ে অ্যানাকে টেনে নিয়ে এগিয়ে যেতে শুরু করে ইরেন, কিন্তু অ্যানার অবস্থা তখন খুবই খারাপ হয়ে পড়েছিল। একসময় তুষারের মধ্যেই পড়ে যায় মেয়েটা, আর সেখানেই কিছুক্ষণের মধ্যেই মারা যায় অ্যানা। তবে তুষারের মধ্যে অ্যানার দেহটাকে টেনে নিয়ে যেতে থাকে ইরেন, কিন্তু একটু পরেই সে খেয়াল করে একটা নেকড়ে তাদের দিকে এগিয়ে আসছে। জানোয়ারটাকে দেখে এবার বেশ ভয় পেয়ে যায় ইরেন, তাই অ্যানার ডেড বডিটা সেখানে ফেলে রেখেই সে দৌড়ে ক্যাম্পে চলে আসে এবং সেখানকার এক রেড আর্মির কাছে অ্যানাকে নিয়ে আসার অনুরোধ করে। কিন্তু লোকটা তার কোনো কথাই শুনতে চায় না। ফলে এবার ক্ষিপ্ত হয়ে ওঠে ইরেন। এক পর্যায়ে সেই সেনার হাত থেকে রাইফেলটা কেড়ে নিয়েই তার দিকে তাক করে সে, কিন্তু এবার কয়েকজন সেনা সেখানে এসে তাকে নিরস্ত করে। এই রাইফেল কেড়ে নেওয়ার কাজটা ছিল অ্যানার জন্য একটা গর্হিত অপরাধ, আর এই অপরাধের শাস্তি ছিল খুবই ভয়ঙ্কর। অপরাধের শাস্তি হিসেবে অ্যানাকে একটা বদ্ধ কুঠুরিতে আটকে রাখা হয়। যারা ক্যাম্প থেকে পালানোর চেষ্টা করত বা নিয়ম বহির্ভূত কোনো কাজ করত তাদের ভাগ্যে যুক্ত এ ধরনের সাজা। এই কুঠুরিতে 3 দিন খাবার ও পানি ছাড়া অপরাধীকে বন্দি করে রাখার নিয়ম ছিল। প্রচণ্ড তুষারঝড়, বৃষ্টি এবং চরম প্রতিকূলতা মাথায় নিয়ে বন্দীদের সেই কুঠুরিতে কাটাতে হতো। বন্দী হওয়ার পরে সেখানে সময় গড়ানোর সাথে সাথে ইরেনের শারীরিক এবং মানসিক অবস্থা চরমভাবে খারাপ হতে শুরু করে। সে একসময় স্বপ্নে দেখতে পায় এই কুঠুরির নিচ দিয়ে একটা মই নেমে গিয়েছে এবং সেটা তার নিজের বাড়ির একটা রুমে গিয়ে পৌঁছেছে। মইটা দেখে অ্যানা সেটা বেয়ে তার রুমে গিয়ে পৌঁছায়। সেখানে সে তার হারিয়ে যাওয়া স্বামী এবং মেয়েকে দেখতে পায়। একে একে 3 দিনের সাজা ভোগ শেষে এরপর একদিন অ্যানাকে যখন অন্ধ কুঠুরি থেকে বের করে নিয়ে আসা হয় তখন কোনো জ্ঞান ছিল না অ্যানার। এরপর তাকে সেই ট্রানজিট নামক নরকে স্থান দেওয়া হয়। এদিকে কয়েকদিন খনিতে ইরেনকে না দেখতে পেয়ে রাজমন্ড ফ্যাবিয়ানের কাছে এর কারণ জানতে চায়, কিন্তু ফ্যাবিয়ান তাকে বলে সেও বলতে পারবে না ইরেন কেন কাজে আসছে না। খনিতে ইরেনের কোনো খোঁজ না পেয়ে রাজমন্ড এবার ক্যাম্পে চলে আসে এবং খোঁজ নিয়ে সে জানতে পারে অ্যানার দুরবস্থার কথা। তাই সে এরপর ট্রানজিট থেকে ইরেনকে উদ্ধার করে নিয়ে আসে। নার্স এবং ডাক্তারদের কোষ দিয়ে একটা কেবিনের ব্যবস্থা করা হয় ইরেনের জন্য। এই ক্যাম্পে সবার মধ্যেই তামাক বিড়ির প্রতি প্রচণ্ড একটা লোভ কাজ করত। এমনকি সেনাসহ প্রায় সবাই এই বিশেষ বিড়ির বিনিময়ে তাদের খাবারটাও দিয়ে দিতে রাজি থাকত। আর এই সুযোগটাই নিয়েছিল রাজমন্ড। তামাক পাতা সংগ্রহ করে বিড়ি তৈরি করার একটা পদ্ধতি বানাতে শিখে গিয়েছিল সে। তাই এসব বিড়ির বিনিময়ে নিজে একজন শ্রমিক হওয়া সত্ত্বেও সব ধরনের সুবিধাই আদায় করে নিত। রাজমন্ডের বদান্যতায় সেই হাসপাতালের নার্সদের সেবা শুশ্রূষা এবং ডাক্তারদের সঠিক চিকিৎসার কারণে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করে ইরেন। প্রতিদিন রাজমন্ড সেখানে ইরেনকে দেখতে আসতো, তাই তাদের মধ্যে ধীরে ধীরে একটা গভীর সম্পর্ক তৈরি হচ্ছিল। রাজমন্ড ইরেনকে ভালোবাসতে শুরু করেছিল এবং সে কারণে সে তার প্রতি এতটা কেয়ারি ছিল। একদিন কথায় কথায় রাজমন্ড ইরেনকে বলে, তুমি এখানে আশাবাদী হওয়ার মতো কোনো স্বপ্ন দেখো না, কারণ এখান থেকে মুক্ত হয়ে কেউ কোনোদিন স্বাভাবিক পৃথিবীতে ফিরে যেতে পারেনি। তাই সে তাকে বলে তার স্বামী এবং সন্তানকে তার ভুলে যেতে হবে। কিন্তু এত সবের পরেও ফিরে যাওয়ার জন্য প্রচণ্ড আশাবাদী ছিল ইরেন। সে তার কথার উত্তরে বলতো তার মেয়েকে সে কথা দিয়ে এসেছে সে একদিন নিশ্চয়ই বাড়িতে ফিরবে। ইরেন যখন বেশ খানিকটা সুস্থ হয়ে উঠেছিল তখন একদিন রাজমন্ড তার মনের ইচ্ছার কথা অর্থাৎ তার ভালোবাসার কথা ইরেনকে জানায়।
কিন্তু ইরেন তাকে সেদিন ফিরিয়ে দেয় তার মেয়ের কথা বলে। তবে তারপরেও রাজমন্ড ইরেনকে ভালোবাসত, তার সব দিকে খেয়াল রাখত। এরপর একদিন ডাক্তার যখন তাকে পরীক্ষা করছে, তখন এক নার্স সেই ডাক্তারকে এসে জানায় বার্লিনের পতন ঘটেছে এবং হিটলার মারা গিয়েছেন। যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গিয়েছে। এই খবরটা শুনে ইরেন ভীষণ খুশি হয়ে ওঠে, কারণ যখন তাদের এখানে নিয়ে আসা হয়েছিল তখন তাদের একটা কথা বলা হয়েছিল যে যুদ্ধ শেষ হলেই তাদেরকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসা হবে। বাড়িতে ফেরার প্রচণ্ড আশা নিয়ে সেদিন ইরেন হসপিটাল থেকে নিজের কেবিনে ফিরে আসে। নিজের সবকিছু গুছিয়ে নিতে শুরু করে সে। বাড়িতে ফেরার প্রচণ্ড আকাঙ্ক্ষা তার মধ্যে একেবারে পেয়ে বসেছিল। কিছুক্ষণ পরে অন্যরা যখন ক্যাম্পে ফিরে আসে, তখন তাদের কথায় একেবারে হতাশ হয়ে পড়ে ইরেন। এই মেয়েগুলোকে সোভিয়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধ শেষ হলেও স্ট্যালিন বলেছেন তাদের এখানেই থাকতে। এই খবরটা ইরেনের কাছে একটা শেলের মতো আঘাত করে। তবে তার বাড়ি ফেরার স্বপ্ন ভেঙে গেলেও কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নেয় ইরেন। পরের দিন যথারীতি আবার খনিতে কাজ করতে যায় ইরেন। সেখানে গিয়ে সে রাজমন্ডের সাথে দেখা করে এবং তাকে বলে, আমি আমার মেয়েকে কথা দিয়েছিলাম বাড়িতে ফিরে যাব, আমি আমার কথা রাখতে চাই, কিন্তু সেই সাথে আমি তোমার প্রস্তাবে রাজি আছি। তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু যেভাবেই হোক বাড়িতে যাওয়ার আমার একটা ব্যবস্থা করে দিতে হবে তোমায়। ইরেনের কথাগুলো শুনে রাজমন্ড তাকে বলে, বাড়িতে যাওয়ার চিন্তা ভুলে যাও, এখান থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব নয়। সেদিন একটু চিন্তা করার পরে ইরেনও বুঝতে পেরেছিল পরিস্থিতির বাস্তবতা, তাই সেটা মেনে নিয়েই কাজ শেষ করে সেদিন ক্যাম্পে ফিরে আসে। এর একটু পরে তার বেডের পাশে এসে বসে রাজমন্ড। সে বলে, এখানে টিকে থাকার একমাত্র উপায় হলো বেশি বেশি বিড়ি তৈরি করা, কারণ বিড়িটা হচ্ছে একটা রাইফেলের থেকেও ভয়ানক অস্ত্র, এটা দিয়ে সব কিছু আদায় করা যায়। ইরেন যেদিন এই ক্যাম্পে এসেছিল সেদিন সাথে করে একটা বাইবেল নিয়ে এসেছিল, সেটা সে নিয়মিতই পড়ত। আর এই বাইবেলটা দেখে রাজমন্ড জানায় এই বইয়ের পাতা দিয়ে খুব ভালো বিড়ি তৈরি করা যায়। আর এই বলেই সে বাইবেলের পাতা ছিঁড়ে বিড়ি তৈরি করতে শুরু করে। রাজমন্ডের কাণ্ড দেখে ইরেনও বুঝতে পারে এই ক্যাম্পের দুনিয়ায় ঈশ্বর থাকে না, তাই বাইবেল পড়ে তার কোনো লাভ নেই, কারো ডাক সে শোনে না, তাই তার বাণী সম্বলিত এই বাইবেলের কোনো দামই নেই। এরপর সেও তৈরি করতে শুরু করে বিড়ি। সেদিনের পর থেকে এই তামাকের পুড়িয়াগুলো দিয়ে ওরা সব সুবিধা ভোগ করতে শুরু করে। বেশি বেশি খাবার, চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় সব কিছু সর্বোচ্চ ভোগ করতে থাকে দুজন। এরই মধ্যে একদিন খনিতে একটা দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় মাথার উপরে পাথর ভেঙে পড়ে আহত হয় রাজমন্ড। আর এটা দেখে তার কাছে ছুটে যায় ইরেন। সেখান থেকে রাজমন্ডকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং বেশ কিছু বিড়ির মাধ্যমে ভালো একটা চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয় রাজমন্ডের জন্য। ইরেন এতদিনে টের পাচ্ছিল রাজমন্ডের প্রতি তার বিরূপ মনোভাব ক্রমেই দূর হয়ে আসছিল এবং সেটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হচ্ছিল। এই লোকটা তার জন্য অনেক কিছু করেছে, কিন্তু সে শুধু তার মেয়ের দোহাই দিয়ে তাকে বঞ্চিতই করে যাচ্ছে। এই ধরনের ভাবনা থেকেই একদিন ইভার সহায়তায় একটা কক্ষে ওরা দুজন মিলিত হয়। তবে এর মধ্যে কোনো দেয়া নেয়ার বিষয় ছিল না। ইরেন নিজের ইচ্ছাতেই রাজমন্ডের কাছে সেদিন নিজেকে সমর্পণ করেছিল। এরপর একে একে দিন, মাস, বছর গড়িয়ে সেই ক্যাম্পে 4 বছর পার হয়ে যায়। একদিন একটা ছোট্ট বাচ্চা মেয়েকে ইরেনের কাছে যেতে দেখা যায়। প্রথমে মনে হচ্ছিল এটা ইরেন এবং রাজমন্ডের সন্তান, কিন্তু মেয়েটা ছিল ইভার সন্তান। এই ক্যাম্পে আসার পর থেকে ইভার সাথে কমান্ডারের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, আর তারই ফলশ্রুতিতে পরবর্তীতে তাদের এই মেয়েটা হয়। খনিতে 4 বছরের এই সময়টা ছিল ইরেনের জন্য অনেক দীর্ঘ একটা সময়। এতদিনে নিজের একটা অবস্থান তৈরি করতে পেরেছিল ইরেন। এখন কয়লা সংগ্রহের পরিবর্তে সে একজন কমান্ডারের দায়িত্ব পালন করতেও শুরু করেছিল। কে কোথায় কাজ করবে সেটা নির্ধারণের দায়িত্ব ছিল তার উপরে। একদিন রোজমন্ডের সাথে সে যখন শুয়ে রয়েছে, তখন বাইরে হঠাৎ হট্টগোল শুনতে পায় সে। তাই জানালার কাছে গিয়ে দাঁড়ায় ইরেন। সে দেখতে পায় সেনারা বলা বলি করছে সোভিয়েত কর্তৃপক্ষ এই ক্যাম্প বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এটা শুনে ইরেন প্রচণ্ড খুশি হয়, কারণ এই কথার অর্থ হচ্ছে ওরা এখন মুক্ত এবং নিজ নিজ বাড়িতে ফিরতে পারবে সবাই। সেদিন বাইরে বেরিয়ে ইরেন ইভাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তারা এই ভেবে কান্না করে যে শেষ পর্যন্ত এই বন্দি জীবন থেকে মুক্তি পেতে যাচ্ছে ওরা। ক্যাম্প বন্ধ হওয়ার ঘোষণার সাথে সাথেই সকল শ্রমিককে একটা ট্রেনে তুলে দেওয়া হয়
এবং ইভা তার সন্তান নিয়ে সোভিয়েত কমান্ডারের সাথে গাড়িতে উঠে পড়ে। প্রচণ্ড একাকিত্ব নিয়ে শূন্য পড়ে থাকে এতদিনের প্রাণ চাঞ্চল্যে ভরপুর এই লেবার ক্যাম্পটা। ট্রেনটা রাজমুন্ড, ইরেন সহ অন্যদেরকে নিয়ে ইউক্রেন হাঙ্গেরির সীমান্তর দিকে রওনা হয়। ট্রেনের মধ্যেই রাজমুন্ড এবং ইরেন সিদ্ধান্ত নেয় ওরা জার্মানিতে ফিরে যাবে এবং সেখানেই বসবাস শুরু করবে। পরবর্তীতে ইরেনের মেয়েকে নিয়ে আসবে রাজমুন্ড। একদিনের ট্রেন জার্নি শেষ করে পরের দিন ট্রেনটা গন্তব্যে এসে পৌঁছায়। সেখানকার এক সেনা অফিসারের কাছে ওরা জানতে পারে যুদ্ধ শেষ হওয়ার পর নাগরিকত্ব সম্পর্কিত বেশ কিছু বিষয়ে পরিবর্তন এসেছে। যারা হাঙ্গেরি থেকে গিয়েছিল তাদেরকে সেখানেই ফিরে যেতে হবে এবং যারা যুগোস্লাভিয়া থেকে গিয়েছিল তাদেরকেও যুগোস্লাভিয়াতেই ফিরতে হবে। তবে তারা চাইলে বিকল্প হিসেবে জার্মানিতে ফিরতে পারে, কিন্তু হাঙ্গেরি এবং যুগোস্লাভিয়ার লোকেরা তাদের নিজ নিজ দেশের পরিবর্তে অন্য কোনো দেশে যেতে পারবে না। যেহেতু ইরেন এবং রাজমুন্ডের নিজ নিজ দেশ ছিল যথাক্রমে হাঙ্গেরি এবং যুগোস্লাভিয়া, তাই তারা সিদ্ধান্ত নেয় নিজ দেশে না গিয়ে ওরা জার্মানিতেই ফিরে যাবে। তবে এর জন্য পরের দিন একটা কমিটির কাছে প্রথমে ওদের আবেদন করতে হবে। কিন্তু পরের দিন দেখা যায় প্রথমে রোজমন্ডকে ডেকে নেওয়া হয়। সেই কমিটির সামনে রোজমন্ড জার্মানিতে নাগরিকত্ব গ্রহণ করার আবেদন করে এবং সেখান থেকে বেরিয়ে ইরেনকে বলে সে বাইরে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু এরপরেই ঘটে সবচেয়ে চমকে যাওয়ার মতো একটা ঘটনা। দেখা যায় ইরেন কমিটির কাছে জানাচ্ছে সে হাঙ্গেরিতে ফিরে যেতে চায়। ওদিকে বাইরে জার্মানির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শেষ একটা ট্রাকে উঠে পড়ে রাজমন্ড। কিন্তু তখনও ইরেনের দেখা না পেয়ে সে ট্রাক ড্রাইভারকে অপেক্ষা করতে বলে, কিন্তু ড্রাইভার সেটা না শুনে ট্রাকটা চালিয়ে দেয়। কিন্তু হঠাৎ এর মধ্যেই সে দেখতে পায় ইরেন বাইরে বেরিয়ে এসেছে, তাই সে এবার ট্রাকটা জোর করে থামায়। এরপর ইরেনকে যখন ট্রাকে তুলে নিতে যাবে রাজমন্ড, তখন ইরেন তার ইচ্ছার কথা বলে এবং একটা চিঠি রাজমন্ডের হাতে গুঁজে দেয়। চিঠিটা পড়ে ছোট্ট বাচ্চার মতো অঝোর ধারায় কাঁদতে শুরু করে রাজমন্ড। ইরেনকে সে অনেক ভালোবেসে ফেলেছিল, কিন্তু চিঠিতে ইরেন তাকে লিখেছিল তার বিশ্বাস ইরেনকে ছাড়া রাজমন্ড আবারও ভালোভাবে বাঁচতে শিখে যাবে। এরপরের দিন ইরেন তার বাড়িতে ফিরে আসে। শেষ পর্যন্ত সবার সাথে মিলিত হয় ইরেন এবং মেয়েকে দেয়া তার শেষ কথাটা রাখতে সক্ষম হয়। বন্ধুরা, এই ছিল ইরেনের গল্প। কিন্তু ইরেনের গল্পের পেছনে একটা কদাকার সত্যি লুকিয়েছিল, যেটার কিছুটা বর্ণনা আমরা প্রথম দিকে জেনেছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক তো একটা অবশ্যই দিবেন, আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরছি অন্য একদিন অন্য কোনো একটা নতুন মুভির এক্সপ্লেইন নিয়ে।